আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সময় মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগা সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দাবি ঠিকাদারের, নতুন বিনিয়োগ যায় পিজিসিবি। একটা ফাইনাল স্টেজে চলে এসেছি, আশা করতেছি যেটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও নিয়েছে, এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। আওয়ামী সরকারের সময় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়, সংসদে বললেন অর্থমন্ত্রী। বাজেট প্রণয়নে সামনে আসছে আর্থিক প্রতিবন্ধকতা। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পর মালয়েশিয়ার জনশক্তি রফতানি বাধা দূর হচ্ছে। পুত্রজায়ায় আলোচনার পর দুদেশের যৌথ বিবৃতিতে সই। হামে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী। শ্বাসকষ্ট কমাতে বাবল সিপ্যাপ পদ্ধতি ব্যবহার। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। ছাত্রদলের নতুন কমিটি দেওয়ার গুঞ্জনে প্রত্যাশীদের দৌড়ঝাঁপ লবিং। পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে উত্তাপ, যোগান সংকটের অজুহাতে বেড়েছে ডিমের দাম, সবজিতেও নেই স্বস্তি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময় মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণে সাবস্টেশন তৈরির কাজ সময় মতো শেষ হয়নি স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি এনার্জি পার্ক। বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনও। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজেই আসছে না। অনেকদিনই কাজ বন্ধ হয়ে আছে। কেন বন্ধ? কেন ওরা কি জানো কেন কাজ বন্ধ করলো, আমরা তো জানি না। কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ। ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক। মেয়াদ ছিল 2.5 বছর। সময় মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছে পিজিসিবি। প্যাকেজ 8 নিয়ে আমাদের এনার্জি প্যাকের সাথে একটা চুক্তি হয়েছিল, পরে দেখা গেল যে ওদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে ব্যাংকের সাথে এপিজি তাদের সমস্যা দেওয়া, কারণ তাদের লোন টোন অনেক বেশি ছিল বলে আমরা শুনছিলাম। পরে আমরা ওটাকে টার্মিনেট করে আমরা তখন নতুনভাবে টেন্ডারে যাই। আমরা এখন আল্লাহর রহমতে একটা ফাইনাল স্টেজে চলে এসেছি, তা আশা করতেছি যেটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। সম্প্রতি পাহারাদারদের বেঁধে রেখে নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে অন্তত 2 কোটি টাকার মালামাল লুট করে ডাকাত দল। পিজিসিবির এসব সঞ্চালন লাইনের অনেক কিছু চুরির শঙ্কা করছে কর্তৃপক্ষ। এই জাতীয় ঘটনা অনেক কয়েক জায়গায় ঘটছিল, যাক পরে কিন্তু আমাদের ঠিকাদার প্রপার প্রিকশন নিয়ে বা যত তাড়াতাড়ি মালামাল এনে কিন্তু আবার চালু করে দিয়েছে। এটা আসলে কঠিন হয়ে যেতেছে, কারণ দেখা যেতেছে যে যতই সিকিউরিটি দিয়ে না কেন তারা যেভাবে আসে অস্ত্র টস্ত্র নিয়ে, সেক্ষেত্রে ওই সিকিউরিটিগুলো আসলে ওদেরকে
থেকে আটকাতে পারে না আসলে। এনার্জি প্যাক কেন 7টি সাবস্টেশনের কাজ সময় মতো শেষ করতে পারল না তা নিয়ে বিস্মিত বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে টেলিফোনে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে। বেসিক্যালি করতে পারি নাই, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। দ্য বাংলাদেশ কমিউনিটি ব্যাংক, যেটা আছে পুলিশের ব্যাংক, ইট ওয়াজ স্যাংশন ব্যাংক বিকজ অফ দ্য বায়াজিদ এন্ড ওই যে র্যাবের যিনি প্রধান ছিলেন কারণে স্যাংশন ব্যাংক ছিল। যখন ব্যাংক আবার রাজি হয়েছে, যখন আবার নতুন গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তখন এটা ওয়াজ অলরেডি টার্মিনেট দ্য কন্ট্রাক্ট এবং তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও নিয়েছে। এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। পাওয়ার গ্রিড কোম্পানির আশা নতুন ঠিকাদার দ্রুততম সময়ে শেষ করবে সাবস্টেশনের কাজ। পাশাপাশি ডিজাইন সহ যাবতীয় বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও বলছে সংস্থাটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্বচ্ছতা ও জবাবদিহির উপর নির্ভর করে অর্থনীতি পরিচালিত করবে সরকার। জনগণের আস্থার প্রতিদান দেয়াই হবে সরকারের বড় দায়িত্ব। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার কাজ চলছে। সংসদে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। গত 17 বছরে দরিদ্রতা বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও অর্থনীতির সব সূচক ছিল নিম্নমুখী। মন্ত্রী জানান, সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক। 2005 থেকে 23-24 সালে সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। এতে বাজেট ঘাটতি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলবে বলে জানান অর্থমন্ত্রী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানান আমির খসরু। অন্যদিকে অভ্যন্তরীণ ঋণের উপর অধিক নির্ভরতার কারণে প্রবাস আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। 2024 সালের ডিসেম্বরে এসে সেই চিত্র আমূল পাল্টে গেছে। সামগ্রিক খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 20.20%। এখন যেটা দাঁড়িয়েছে 30%-এর উপর। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। বৃহস্পতিবার আলোচনার পর যৌথ বিবৃতিতে সই করেছে দুদেশ। বিবৃতিতে চুক্তির নানা দিক তুলে ধরা হয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়া জনশক্তি বিষয়ে এই আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ বিষয়ক মন্ত্রী শ্রী রামানান রামাকৃষ্ণন আলোচনায় নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিনও। অভিবাসন খরচ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে একমত হয়েছে ঢাকা ও কুয়ালালামপুর। চুক্তি সইয়ের সময় জানানো হয়, জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। স্বল্পতম সময় এবং নির্ধারিত সরকারি খরচে যেন কর্মীরা মালয়েশিয়া যেতে পারে, সেই প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে প্রবাসী আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী 12 এপ্রিল পর্যন্ত ফর্ম দেয়া হবে। মূল্য রাখা হচ্ছে 2,000 টাকা, আর জামানত 50,000 টাকা। সকালে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠায় যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দেন রিজভী আহমেদ। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেয়ার আহ্বান জানান তিনি। সংরক্ষিত নারী আসনের ফর্ম সংগ্রহের জন্য সকাল থেকে সারা দেশ থেকে দলটির কার্যালয়ে জড়ো হয়েছেন বিপুল নারী নেত্রী ও সমর্থকরা। দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন।
সংরক্ষিত নারী আসনের জন্য ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রির আরও খবর জানবো। নয়াপল্টনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, জানাবেন নিশ্চয়ই অনেক অনেক নারী নেত্রীর সমাবেশ, সেখানে কি বলছেন তারা? শাফিন, একেবারে ভিড় জমে গেছে। সকাল 11টায় যখন আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়, সেই কার্যক্রম শুরুর পর থেকেই নারী নেত্রীদের সমাগম বাড়ছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এবং তিনি যেমনটি বলছেন যে সংসদে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন, শিক্ষা দীক্ষায় এবং ব্যক্তিত্বে, সেই সঙ্গে বিগত দিনগুলোতে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে যেসব নারী নেত্রীরা সক্রিয় ভূমিকা পালন করেছে, সেই সব নারী নেত্রীদেরকেই আসলে এবার এই দলের পক্ষ থেকে নির্ধারিত যে 36টি সংরক্ষিত নারী আসন, সেই আসনে মনোনয়ন দেবে বিএনপি। এবং দলীয় নেত্রী যারা আসলে আসছেন এই ফর্ম সংগ্রহ করছেন, প্রত্যেকেই নিজেকে যোগ্যতা সম্পন্নই বলছেন। তারা বলছেন যে তারা বিগত দিনগুলোতে সক্রিয়ভাবে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, সেসবের মুখোমুখি হয়েছেন। কেউ দেশে, কেউ বিদেশে সরকার বিরোধী, বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী জনমত গঠনে ভূমিকা রেখেছেন, কিংবা বিদেশের মাটিতেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। সব কিছু মিলিয়ে দেশের এই সময়টায় এসে পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কিংবা নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান, এবং সেই জন্যই দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন তারা। এবং সেই সঙ্গে বিএনপির তরফ থেকে যেমনটি বলা হয়েছে যে যতজনই আসলে মনোনয়ন ফর্ম ক্রয় করুক না কেন, চূড়ান্তভাবে সেটি দলের মনোনয়ন বোর্ড নিশ্চিত করবে তাদের মনোনয়ন প্রাপ্তি। এবং সেই লক্ষ্য নিয়ে আসলে নেতাকর্মীরা যেমনটি ভিড় করছে, ঠিক তেমনি আগামী দিনগুলোতেও ভবিষ্যতে কিভাবে নেতৃত্ব আরও দৃঢ় করা যায়, কিংবা ভবিষ্যৎ নেতৃত্বকে সামনে রেখে তরুণ মুখদেরকে প্রাধান্য দিবে, এমনটা প্রত্যাশা করছে তরুণ নারী নেত্রীরা। ছাত্রদল থেকে উঠে আসা নারী নেত্রীদের এক ধরনের প্রাধান্য থাকবে, এমন প্রত্যাশার কথা যেমনটি ছাত্রদলের নেত্রীরা বলছে, ঠিক তেমনি মহিলা দলের নেত্রীরা বলছেন তারাও বিগত দিনগুলোতে যে অভিজ্ঞতা নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন, সেই সব বিবেচনা নিয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করবে সংরক্ষিত এই মহিলা আসনে। 12 এপ্রিল পর্যন্ত মূলত দলের এই মনোনয়ন কার্যক্রম অব্যাহত থাকবে, এবং এই সময়ের মধ্যেই মূলত মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দুটোর কার্যক্রমই সম্পন্ন হবে। বিএনপির তরফ থেকে সুশৃঙ্খলভাবে নারী নেত্রীদেরকে এই কার্যক্রমে অংশ নেওয়ার কথা বলা হয়েছে, এবং তারা প্রত্যেকে যারা এখন পর্যন্ত আসছেন, বিশেষ করে বিভিন্ন পেশাজীবী দলীয় নেত্রী যেমনটি রয়েছে, বিভিন্ন পেশাজীবী রয়েছে, শিল্পীরা রয়েছে, প্রত্যেকে আসলে ভিড় করছেন নিজেদের প্রত্যাশা অনুযায়ী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়নে, এই মনোনয়নপত্র ক্রয় বিক্রয় কার্যক্রমে অংশ নিয়ে। শাফিন। রবিন, ধন্যবাদ আপনাকে। রাজপথে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব। বিএনপির নীতি নির্ধারকদের ভাবনা, নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলকে ঢেলে সাজানো হবে। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা নেতাদের যথাযথ মূল্যায়ন। কমিটি ঘোষণার দিনক্ষণ ঠিক না হলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এদিকে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আরেফিন শাকিলের রিপোর্ট। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের, তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরেশোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না, বা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্যই অন্য কোথাও তাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটি সিদ্ধান্ত জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে নেবেন। তবে বসে নেই পদ প্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন 2008-09 ও 2009-10 শিক্ষাবর্ষের 1 ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তফাৎ প্রায় 1.5 যোগ।
তবে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ ও সাহসী ভূমিকার জন্য ছাত্রদলের নেতৃত্বে আসতে চান এই নেতাকর্মীরা। কার অন্তরীণ ছিলাম, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমাদের সময়গুলো কিভাবে চলে গেছে আমরা আসলে বুঝতে পারিনি। আর আমরা সিনিয়র হলেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে ইন্টারকানেক্টেড। যে নিয়মিত শিক্ষার্থী তার জন্য বাংলাদেশের এই যে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যপরিধি এটা তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। সন্ত্রাসবাদী রাজনীতিকে মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই সাহসী এবং যোগ্য নেতৃত্ব এবং ত্যাগী নেতৃত্ব, যারা অতীতে পরীক্ষিত সেই ধরনের নেতৃত্বের প্রয়োজন আছে। 2010-11 থেকে 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রদল নেতাও পদপ্রত্যাশী। তুলনামূলক জুনিয়র এই নেতাদের বেশিরভাগেরও ছাত্রত্ব নেই, কিন্তু বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাদের থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আলোচনা আছে বিএনপিতে। দেশ গড়ার পরিকল্পনার সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়েই একটি মেধা সৃজনশীল রাজনীতি উপহার দেবে, এরকম একটি নেতৃত্ব আমরা চাই। যারা শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকবে, যারা শিক্ষার্থীদের মতামত বুঝে সংগঠনের সিদ্ধান্ত নেবে, তাদেরকেই প্রায়োরিটি দিবে বলে আমি প্রত্যাশা করি। 12 সাল থেকে আমি এই দীর্ঘ পরিক্রমা 2024 সাল পর্যন্ত কখনোই দলের সংকটময় সময় কখনো নিজেকে আলে রাখিনি। আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্র নেতাদের এখনও মতামত নেননি তারেক রহমান, তবে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বস্তরে গতিশীলতা আনার। উপযুক্ত ছেলেরা, দক্ষ ছেলেরা তারা বেরিয়ে আসুক নেতৃত্ব থেকে, এবং তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকবে। 16 বছরের 17 বছরের রাজনীতির স্বাভাবিক পরিবেশ তো ছিল না, তখন কিছু অসঙ্গতি হতেই পারে। এখন এইটা ক্রমান্বয়ে সেটা কাটিয়ে উঠবে। একাধিক ছাত্রদলের নেতা যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হওয়ার উপযোগী, কিন্তু বয়স, সময়, অবস্থা এবং প্রধান সংগঠনের নেতৃত্ব আমাদের তারেক রহমান সব মিলিয়ে তাদের সিদ্ধান্ত নিতে হয়। পুরাতন এবং নতুনের সমন্বয়ে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা। নেতারা বলেন, ছাত্রদলের নতুন নেতৃত্বে যারাই আসুক তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের শক্তিশালী অবস্থান ও ভাবমূর্তি পুনরুদ্ধার করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে হামের মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে এক শিশুর। 17 মার্চ থেকে হাসপাতালটিতে মৃত্যু হলো 10 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছে 20 জন। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়। এছাড়া সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলোকে তো মানুষ পাবো না। সরকারতে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মতো করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড 28 দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আর আমাদেরকে ঢাকায় পাঠাইতে হবে না, আমরা এইখানে সাপোর্ট দিতে পারবো। চাহিদার তুলনায় গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহের কারণেই পাম্পগুলোয় কাটছে না জ্বালানি সংকট। সকালে ডিপো থেকে তেল ঢুকলেও ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের লম্বা লাইন। পাম্প মালিক ও সংশ্লিষ্টদের অভিযোগ, গ্রাহকদের বাকবিতণ্ডার কারণেই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া যাচ্ছে না। জানান, কারো হয়তো 2 লিটার পেট্রোল প্রয়োজন, কিন্তু তিনি 5 লিটারের জন্য দাঁড়িয়ে থেকে বিবাদে জড়াচ্ছেন। এতে পেছনের সারিতে বাড়ছে যানবাহনের সংখ্যা। তাছাড়া ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত বলে জানাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা, কিন্তু আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সে সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল নিচ্ছেন। এমন মজুতদারি মনোভাবের কারণেই আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। 12 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টা যদি তেলে যদি সমস্যা এসে যায়, তো মানুষেরা আর বাকি কাজ করবো কখন? সরকার বলতেছে যে রিজার্ভ আছে, আবার আমরা পাম্পে আসলে এই যে সিরিয়াল ধরা লাগে। ভোগান্তি তো হচ্ছে, এই ভোর 5টা দিকে লাইনে দাঁড়িয়েছি, এখন অবশেষে পাচ্ছি। ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছি, এখন বাজে 10টা, তেল পাচ্ছি। এতেই ফিলিংসটা মানে স্বস্তি আসতেছে, কিন্তু ভোগান্তি সেটা শেষ নাই। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। এর জন্য অবৈধভাবে মজুদ আর প্যানিক বাইংকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। অন্যদিকে দীর্ঘ লাইনের কারণে রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়।
বিজয়, জানাবেন যে ডিপো থেকে তো তেলের গাড়ি আসছে নিয়মিতভাবে, এখন কি সরবরাহ স্বাভাবিক? শাফিন, সকাল থেকেই আমি বিভিন্ন পাম্প ঘুরেছি রাজধানীর কয়েকটি পাম্পে সকাল 9টায় ডিপো থেকে তেলের গাড়ি এসেছে। এছাড়াও অন্যান্য পাম্পে অনেক দেরি হয়েছে ডিপো থেকে তেল আসতে। তবে শুরুতেই যদি আমি একটু বলতে চাই এবং দেখাতে চাই, আমার পেছনে লম্বা একটি লাইন দেখতে পাচ্ছেন, বাইক এবং গাড়ি দুই ধরনের যানবাহনেরই লম্বা লাইন, এবং সকাল থেকেই তারা এই লাইনে দাঁড়িয়েছেন। প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে এবং এটি একটি বিশাল ভোগান্তি বলে বলছেন যারা আসলে তেল নিতে এসেছেন। এবং পাম্প মালিকদের সাথে, পাম্প কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বলছেন যে তেলের অবৈধ মজুদের কারণে আসলে এই ধরনের সংকট তৈরি হচ্ছে বলে তাদের ধারণা, এবং একজনকে অনেকবার তারা তেল নিতে দেখেন এমনটাও তারা বলছেন। এছাড়াও যদি আমি ক্রেতাদের কথা বলি, যারা আসলে তেল কিনতে এসেছেন, তারা যেমনটি বলছেন যে তারা আসলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকে রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে পর্যাপ্ত তেল পাচ্ছেন না। একবেলা তেল পেলে আরেকবেলা তেল পাচ্ছেন না, আবার অনেকে লাইনে দাঁড়িয়েও আসলে তেল পাচ্ছেন না। তবে সব কিছু সার্বিক পরিস্থিতি মিলিয়ে যদি বলি যে এই তেলের সংকট আসলে কবে কাটবে, এমনটাই জানার প্রত্যাশা এবং জানতে চেয়েছেন যারা আসলে ভোক্তা রয়েছেন, যারা তেল সংগ্রহ করছেন, যাদের আসলে প্রয়োজন, যাদের আসলে নিত্যদিনের সঙ্গে আসলে একটি যানবাহন, যার মাধ্যমে তিনি আসলে অফিসে যান, আসেন এবং সারাদিনের নানান ধরনের কাজ সম্পন্ন করেন। তারা আসলে দিনের বেশিরভাগ সময় আসলে তেল নিতেই সময় শেষ হয়ে যাচ্ছে দিনের, এমনটাই তারা অভিযোগ করছেন। এজন্য তারা আসলে বলছেন যে এই সমস্যা অতি দ্রুত আসলে সমাধান করা প্রয়োজন। আসলে কিভাবে এই সমস্যার সমাধান হবে এবং কবে নাগাদ আসলে এই সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নের উত্তর আসলে কারো কাছেই নেই, এমনটি তারা বলছেন। তো সব কিছু মিলিয়ে তেলের জন্য সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পরিণত হয়েছে এই তেল সংগ্রহের কাজটি। বিজয়, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সংকটে সরবরাহ কম, তার উপর শিলাবৃষ্টিতে ফলনে ক্ষতি, এর ফলে সবজির দামে লাগাম টানা যাচ্ছে না। অনেক সবজি কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সেঞ্চুরির খাতায় নাম লিখিয়েছে বেগুন, পটল, লাউয়ের মতো সবজি। একই চিত্র রাজধানীর বাইরেও, আরও জানাবেন সহকর্মীরা। রমজানের পর থেকে বাড়তে থাকা সবজির দামে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকম সবজির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা, গোল বেগুন, কাঁচামরিচ, উচ্ছে কোনো কিছুই 100 টাকার নিচে মিলছে না। আমি 100 টাকা কিনছি, আজকে 120 টাকা, তো একদিনেই মানে ডিস্টেন্স হয়ে যাচ্ছে। কেমনে খাবে 120 টাকা 130 টাকা কেজি সবজি, আজকাল যদি 120 টাকা 30 টাকা হয় তাহলে আর 15 দিন পর আরও দাম ডাবল হইব। বিক্রেতারা বলছেন এমনিতেই এটি সবজির ভরা মৌসুম না, তার উপর জ্বালানি সংকটে পরিবহন ব্যয় অনেক বেড়েছে। আগে যেখানে 10 ট্রাক সবজি আসতো সেখানে এখন 6 ট্রাক সবজি আসছে, অর্থাৎ সরবরাহ এক ধরনের সংকট মোকাবেলা করছে। তার উপর শিলাবৃষ্টিতে ফলনেও কিছুটা বিপর্যয় হয়েছে, যে কারণে চাহিদার তুলনায় যোগান কম। অনেক বেশি, আগে যে দামে কিনে আনছি আজকে আরও 10 টাকা বেশি কিনে আনছি। এরকমই বাড়তেছে, ডেলি বাড়তেছে, আর কমতেছে না। চাহিদা বেশি, আমদানি কমের জন্য কিছু কিছু সবজির দাম অনেক বাড়তি, আর এখন তো সবজির ভরপুর সিজন না। এবার বরেন্দ্র অঞ্চলের সবজির খবর জানতে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছে। আজকে চাঁপাইনবাবগঞ্জের বাজারে আমরা কয়েকটি বাজার ঘুরেছি, সে কয়েকটি বাজার ঘুরে যেটি দেখেছি যে বাজার দর কিন্তু অত্যন্ত চড়া। এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছিলেন, বাজারে সরবরাহ কম থাকায় তারা এই সবজির দামটা বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন। দাম বেশি এখন, মানে বেশ আমদানি কম হয়েছে, তাহলে আমাদের কাছে দাম বেশি দিচ্ছে। বলতেছে যে আমদানি নাই, আমদানির কারণে নাই, ক্রেতাদের সঙ্গে আমাদের হিচিংটা বেশি হইতেছে। বাজারের দামগুলো কিন্তু সবজি প্রতি 30 থেকে 40 টাকা, অনেক ক্ষেত্রে সবজির দাম হঠাৎ করে গত দুদিনে বেড়ে গেছে। এইটা নিয়ে ক্রেতাদের যেমন ক্ষোভ রয়েছে। আমরা মধ্যবিত্ত আয়ের মানুষ, বাজার করতে গিয়ে পকেট ভর্তি টাকা নিয়ে আসছি, কিন্তু ব্যাগ ভর্তি বাজার পাচ্ছি না। টোপটে নিতেছে একদম, মানে আজকে একদম, কালকে তার থেকে 10 টাকা 20 টাকা সব কিছু বেশি। আমরা এখন যাব সহকর্মী সাগর ফরাজির কাছে জামালপুরে। ধন্যবাদ। শীতকালীন সবজি শেষ হওয়ার পর এখন বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। কৃষক এবং ক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে যখন এখন যে সময়টি যাচ্ছে, এখন কিছুটা বৃষ্টির প্রয়োজন, তবে এই বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এটির প্রভাব কিন্তু বাজারে পড়ছে। এখন সবজিও এরকম ভাবে উৎপাদন হইতেছে না, আবার বৃষ্টির কারণে অল্প বৃষ্টি হচ্ছে বা শিলাবৃষ্টি হচ্ছে। বেগুনের চাষ মনে করলেন যে 5 মণ হলে 1 মণ বাড়াই দিচ্ছে। এখন বর্তমান যে পরিস্থিতি, তেলের বাজার, তেলের জন্য মনে করেন যে আর কৃষকের আবাদ করতে পারতেছে না। ক্রেতারা যেমনটি বলছে যে বাজার মনিটরিং এবং কি কৃষকদের যে সেচ ব্যবস্থা বা
এইসব নিশ্চিত করা গেলে হয়তো বা বাজারের সামনে অস্থিরতা অনেকটাই কমে যাবে। করলা চাইতেছে 80 টাকা, ওই যে ধন্দল চাইতেছে 100 টাকা, তাহলে কি নেব? দাম একটু বেশি, এখন আমাদের দাওটা একটু বাইরে। এই ছিল আমার কাছে জামালপুরের সবজির বাজারের সর্বশেষ। পহেলা বৈশাখের উত্তাপ রাজধানীর ইলিশের বাজারে। মাঝারি আকারের ইলিশ কিনতে গুনতে হচ্ছে অন্তত 2,500 টাকা। দীর্ঘদিন পর ডিমের দামও বাড়তে স্থানভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা ডজন। পোলট্রির দামও চড়া। বাজারে ক্ষুব্ধ ক্রেতারা মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। লাফিয়ে বাড়তে থাকা মুরগির দামে যেন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। আমদানি সংকটের অজুহাতে সোনালী মুরগির দাম 440 টাকা থেকে কমার নাম নেই। ব্রয়লার কিনতে খরচ হচ্ছে 210 টাকা। এর প্রভাব পড়েছে বেচাকেনায়। চড়া দামের ক্রেতা শূন্য মুরগির বাজার। ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। মধ্যবিত্ত পরিবারের জন্য আসলে একটু কষ্টসাধ্য। যেমন আমরা মুরগি কিনে 160 টাকা, 70 টাকা, 80 টাকা, আজকে মুরগি কিনলাম 210 টাকা দিয়ে। বাজারে তো পর্যাপ্ত মুরগি আছে, কিন্তু তারপরেও যে এত কেন দাম বুঝতেছি না। মাল আমদানি কম, আমরা যা পাইতেছি না মাল, এই জন্য দাম বাড়তি, যেমন আনতে হয়। কি করবো, যা আইনি দামে আবার কাস্টমার নেই, বিক্রি হয় না। এদিকে স্বস্তির খবর দিতে পারছে না ডিমের বাজারও। এক এক বাজারে দাম এক এক রকম। নতুন বাজারে যেই ডিমের ডজন 110 টাকা, তাই মহাখালীতে বিকচ্ছে 120 টাকায়। এতে বিপাকে সীমিত আয়ের মানুষরা। রোজার থেকে একটু বেশি এখন বাড়ছে। রোজার তো ডিমের দাম একটু কম আসলে, দাম কম, কিন্তু আমরা বেচেনা কম, যেন একটু ভালো বেচেনা হইতেছে। তবে কিছুটা স্থিতিশীল মাছ বাজার। বোয়াল মিলছে কেজিতে 500 টাকা, আর 600 টাকা খরচেই কেনা যাচ্ছে ট্যাংরা। তবে পহেলা বৈশাখে শান্তিতে ইলিশ কেনার ইচ্ছে ফিকে হয়ে যাচ্ছে অনেকের। মাঝারি সাইজের ইলিশের দাম এখন 2500 টাকা। ছেড়ে কথা বলছে না চিংড়িও। আগের থেকে কেজি 50 টাকা কম, যেমন পাবদা মাছ বেচে 450 টাকা কেজি, ট্যাংরা 600 টাকা কেজি। এবার হলে আমদানি কম থাকে, দাম বাড়ে। অন্য দিন আবার দাম একটু কম থাকে। 1 কেজি ইলিশ দাম 2,500 টাকা যাচ্ছে। 2,500 টাকা কত ইনকাম থাকা লাগবে যদি একটা 1 কেজি ইলিশ খাইতে হয়? জ্বালানি তেলের সংকট ও সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিন্তে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রগতিশীল শক্তির উত্থানে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের 44তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান করেন তারা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের 44তম বার্ষিক অধিবেশন শুরু হয় সকালে। তার এই বাণী প্রয়োজন ছিল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, পুঁজিবাদকে বিদায় করে সামাজিক মালিকানার নতুন পৃথিবী গড়ে তুলতে না পারলে সংস্কৃতি থাকবে না। ব্যক্তিগত সংস্কৃতি সামাজিক সংস্কৃতিরই অংশ, কাজেই আমাদের সংস্কৃতির চর্চার উপরে ভরসা করতে হবে। সেইখানে এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের যে ভূমিকা, সেটা গুরুত্বপূর্ণ, এবং ওইখানেই আমাদের ভরসা। সভাপতির বক্তব্যে মফিদুল হক বলেন, সংস্কৃতি চর্চা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। গানকে সমাজের গভীরে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা এবং যে প্রত্যয়, সেটাও আমরা এখানে খুঁজে পাই। সঙ্গীতকে দিয়ে সমাজের জাগরণ যদি ঘটাতে হয়, তাহলে নানাভাবে সক্রিয়তার প্রয়োজন হবে। 2 দিন ব্যাপী এই আয়োজনে যোগ দেন সারা দেশ থেকে আসা সংগঠনের সদস্যরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণ ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ। চলছে চাকমা, মারমা ও ত্রিপুরাদের নানা আয়োজন। সকালে খাগড়াছড়িতে সাংরাই উৎসব উদযাপন উপলক্ষে আলাড়ি ও ধ খেলার উদ্বোধন হয়। শহরের পানখাইয়া পাড়ার বটতলায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। পরে শুরু হয় মারমাদের ঐতিহ্যবাহী খেলা। পাশাপাশি রীতি অনুযায়ী প্রবীণদের গোসল করিয়ে দেন তরুণরা। আগামী 12ই এপ্রিল নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে চাকমাদের বিজু, সাংরাই ও বৈশু উৎসব। এদিকে উৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের ওইটা গোসল করাই আমাদের অভিভাবক, গুরুজন, দাদা দাদি, নানা নানি, আমরা তো অনেক যুগে যুগে ওইরকম করে আসতেছি। বৈশাখী যে উৎসবগুলো আছে এই পার্বত্য খাগড়াছড়ি জেলায়, এটি আমরা আনন্দ উৎসব পরিবেশে এটা আমরা উদযাপন করতে পারবো বলে আমরা আশা করি। যেটা গাছের ফলন ধরে ওইটা বীজ দিয়ে আমরা খেলি, ওই যে খেলে আমাদের আনন্দ বা উপভোগ দেবে।
মানুষের প্রয়োজনে গাছ, পাখি, নদী বাঁচাতে হবে, পরিবেশ সুস্থ রাখতে হবে। তাই জীববৈচিত্র্য রক্ষায় এখনই সচেতন হওয়ার আহ্বান পরিবেশ রক্ষা কর্মীদের। সকালে ধানমন্ডি লেকের ৬ নম্বর রোডের বটতলায় পরিবেশ রক্ষায় আয়োজনটি করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের এই আয়োজনে পরিবেশ রক্ষা নিয়ে বক্তব্য দেন লেখক, পরিবেশ আন্দোলন কর্মী, সাংবাদিকরা। তারা বলেন, মানুষকে প্রকৃতির কাছেই ফিরে যেতে হবে, তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ মানুষকেই নিতে হবে। আমরা যদি ভালো থাকতে চাই, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে একা ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে আশেপাশের ফুল, পাখি, পতঙ্গ, মানুষ, প্রতিবেশ সকলকে নিয়ে ভালো থাকতে হয়। পাল্টাপাল্টি অভিযোগে ক্রমেই বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা। তেহরানের দাবি, লেবাননে চলমান ইসরায়েলি নারকীয়তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আগ্রাসন বন্ধ না হলে আলোচনা অর্থহীন হয়ে পড়বে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা অভিযোগ, হরমুজ প্রণালী পুরোপুরি সচল না করে শর্ত লঙ্ঘন করছে তেহরান। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, নিজ স্বার্থেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মরিয়া পাকিস্তান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি আলোচনার ঘোষণা দিলেও লেবাননে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। তাদের এই হামলাকে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান স্পষ্ট। লেবাননে হামলা বন্ধ না হলে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা হবে অর্থহীন। ইরানিদের আঙুল এখনো ট্রিগারেই দেন এই হুঁশিয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া পোস্টের জেরে শুরুর আগেই আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না করায় শর্ত লঙ্ঘনের অভিযোগে ঝেড়েছেন ক্ষোভ। তাছাড়া এই জলপথে টোল আদায় বন্ধ করারও হুমকি দেন তিনি। দুপক্ষের বিপরীতমুখী অবস্থানে কতদিন যুদ্ধবিরতি কার্যকর থাকে সেটি নিয়েই দেখা দিয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে উঠে পড়ে লেগেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, নিজ স্বার্থেই এতটা মরিয়া শেহবাজ প্রশাসন। বলা হচ্ছে, আবারও পুরোদমে যুদ্ধ শুরু হলে নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে ব্যর্থ হতে পারে পাকিস্তান। সৌদি আরবে হামলার মাত্রা বাড়লে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় যুদ্ধে জড়াতে বাধ্য হবে দেশটি, মত বিশ্লেষকদের। যদি যুদ্ধ চলতে থাকে এবং ইরান সৌদি আরবের উপর হামলার মাত্রা বাড়ায়, তবে পাকিস্তানের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি সক্রিয় হয়ে উঠবে। পাকিস্তান সেই পথে যেতে চায় না, সামরিকভাবে সংঘাতে জড়াতে চায় না তারা। চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করতে লেবাননকে যুক্ত করার পাশাপাশি অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টায়। বিদায় নিচ্ছি আমি তানজিম শাফিন। পরের ঘন্টায় ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথেই থাকুন।